খুলনায় রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। ২০১৬ সালেও একই জমিতে মার্কেট করার চেষ্টা করেছিলেন খুলনার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান স্বপন। এনটিভিতে নিউজ প্রচারের পর বন্ধ হয়েছিল সেই অপতৎপরতা। এখন নতুন করে আবারও দখলের চেষ্টায় উদ্বিগ্ন রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। খুলনা রেলওয়ে মার্কেট এবং রেলওয়ে স্কুলের পাশেই ছিল চিকিৎসকদের জন্য একটি বাড়ি, যা ডাক্তারের বাসভবন নামে পরিচিত ছিল। ২০১৬ সালে এটি দখল করে মার্কেট নির্মাণের জন্য উঠে পড়ে লাগেন তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান স্বপন। এনটিভিতে এ নিয়ে সংবাদ প্রচারিত হলে রেলওয়ে এবং পুলিশ মার্কেট নির্মাণ বন্ধ করে দেয় এবং ফটকে তালা লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর সেই ডাক্তার বাড়িতে আবারও মার্কেট তৈরি করে দোকান বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। অবৈধভাবে কোনো বৈধতা নেই তাদের কাছে, কেউ করেনি। এই যে হয়তো ওই পথ পরিবর্তনের বিভিন্ন জায়গায় এরকম হয়তো বা হতে পারে। এটা আমি কি বলবো, মানে আমাদের রেল থেকে আমরা কোনো ডকুমেন্টারি তাদেরকে দিই। আর যেহেতু কোয়ার্টার সংলগ্ন আমাদের কোয়ার্টার এরিয়া, আমরা কোনো লিজ কিংবা লাইসেন্স দেওয়ার কোনো এখতিয়ার নেই। এ ব্যাপারে অভিযুক্তের বক্তব্য নিতে গেলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রেলওয়ে এসে দখল করে নিয়ে যান। সব নাটক বাদ দেন আইজুল ভাই, এসব নাটক বাদ দেন। এসব নাটক বাদ দেন। আপনি অহেতুক কেন আমার কাছে আসছেন? আমি এই বিষয়ে জড়িত না। আমার নামে কোনো হইলে কিন্তু আমি মামলা করব। ডাক্তার বাড়িতে মার্কেট নির্মাণের পায়তারায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিক কমিটির নেতারা। অজস্র প্রাণ এবং রক্তের বিনিময়ে একটা পরিবর্তন আসছে। আসার পরে যদি সেই পুরনো ধারা যদি অব্যাহত থাকে এবং সেই দখলদারিত্ব, সেই লুটপাট, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে মাঝখানে এই যে অজস্র প্রাণ আমরা হারালাম, রক্ত দিলাম, একটা এত বড় একটা ত্যাগের বিনিময়ে আমরা একটা পরিবর্তন আনতে পারলাম রাষ্ট্রের রাজনীতির, তাহলে এটা আসলে ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এসব তৎপরতা বন্ধের দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র্যাবের সাবেক 2 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 11টার দিকে তাদের হাজির করা হয়। এই 2 কর্মকর্তা হলেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। প্রসিকিউশনের এক আবেদনের শুনানি নিয়ে গত 28 নভেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজিরের নির্দেশ দেয়। এর আগে গত 13 নভেম্বর বরিশাল থেকে আলেপ উদ্দিনকে এবং রাঙামাটির কাউখালী থেকে ফারুকীকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওম খানের মৃত্যুর মামলায় বর্তমানে তারা কারাগারে আছেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাভেদ, আজ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা পড়েছে কি এবং সকাল থেকে এখন পর্যন্ত কি কি কার্যক্রম চলমান আছে আমাদেরকে একটু জানাবেন। জসিন্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজকে সকাল 11টার দিকে কিন্তু এই 2 আসামিকে আনা হয় কারাগার থেকে। তারপর তাদেরকে এখন ট্রাইব্যুনালে যে গারদ, সেই গারদে রাখা হয়েছে। এখনও মানে যে বিচার কক্ষ, সেখানে কিন্তু তাদেরকে এখনও ওঠানো হয়নি, কারণ বিচারপতিরা এখনও এজলাসে বসেননি। তো তাদেরকে ওনারা যখন বসবেন তখনই কিন্তু তাদেরকে সেখানে ওঠানো হবে। এবং আজকে যে জিনিসটি হবে, এই দুজনকে গুমের ঘটনায় যে মামলা হয়েছে, সেই মামলায় তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা হয়েছে, সেই মামলা তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হবে। এবং ইতোমধ্যেই জানেন যে এর আগে এই দুজনকে এই মামলায় হাজির করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন আজকে সোমবার আনার জন্য। তাদেরকে কিন্তু আনা হয় এবং তারা কিন্তু ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেফতার আছেন। তো তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা গত সরকারের আমলে র্যাবে কর্মরত ছিলেন এবং কর্মরত থাকা অবস্থায় অনেকগুলি গুম এবং গুমের পর নির্যাতন এমন অভিযোগ তাদের রয়েছে এবং সেই অভিযোগগুলো তদন্ত করে প্রাথমিকভাবে তার সত্যতা পেয়েছেন, এমনটা কিন্তু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন। তো এখন ট্রাইব্যুনালে মামলা যে হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে তাদের তদন্ত চলছে এবং তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রয়োজন হলে হয়তো তাদেরকে আবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হতে পারে, এমনটা আমাদের জানিয়েছেন। তো আজকে কিন্তু এই পর্যন্ত কোনো গুমের ঘটনায় বা জুলাই আগস্ট হত্যাকাণ্ড বা গণহত্যার অভিযোগে কোনো অভিযোগ এখন ট্রাইব্যুনালে আজকে আসেনি। তো ইতিমধ্যেই কিন্তু শতাধিক অভিযোগ
হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, গুমের অভিযোগ এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় জমা পড়েছে এবং তারা সেগুলি স্ক্রুটিনি করছেন এবং যেগুলি ইতিমধ্যেই কিছু তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে সেমন প্রায় 10টি কিন্তু মামলা ইতিমধ্যে ট্রাইব্যুনালে হয়েছে এবং এইসব মামলায় আপনি জানেন যে গত সরকারের আমলের যে মন্ত্রী, এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক আর্মির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান, তাদেরকে কিন্তু এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং তাদের কিন্তু এখানে আনা হয়েছিল গত 18 নভেম্বর এবং 20 নভেম্বর এবং সেদিনও কিন্তু আমরা নিউজ দিয়েছিলাম যে কিভাবে তারা মানবতা বিরোধী এবং গণহত্যায় জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে তারা কিভাবে সম্পৃক্ত ছিলেন সেটা কিন্তু ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর উপস্থাপন করেছিলেন এবং সেখানে কিন্তু তাদের পক্ষে কোনো তেমন আইনজীবীও অনেকের ছিল না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোট ছাড়া আর নির্বাচন হবে না, দিনের ভোট আর রাতে হবে না, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ময়মনসিংহ তারিক স্মৃতি অডিটোরিয়ামে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ভার্চুয়ালি যুক্ত হবেন। নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে জনগণের মন জয় করে তাদের ভাগ্যের উন্নয়ন করবে বিএনপি। তার মৌলিক ধারণা রয়েছে 31 দফায়। ময়মনসিংহ বিভাগের সকল ইউনিটে সুপার 5 মিলে প্রায় 600 ডেলিগেট কর্মশালায় অংশ দেন। রাতে করার সুযোগ আর নাই, দামি প্রার্থী দিয়ে জেতারও আর সুযোগ নাই। এখন সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধে জনগণ ভোট প্রয়োগ করবে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে, কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। সকালে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতের সমাবেশে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, তাদের নেতাকর্মীরা ধৈর্য ধরেছেন, দেশের মানুষকে শান্ত করেছেন। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করবে। তার দল এমন বাংলাদেশ চায় যেখানে কোর্ট, কাচারি, অফিস, আদালতে কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না, সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা, শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় না। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়িক গোষ্ঠীর আতাতে গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এ সময়কালে উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয়ের 40% তছরূপ হয়েছে বলেও জানায় কমিটি। এনইসি সভাকক্ষে শ্বেতপত্র প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সীমাহীন এই লুটপাটে বিপাকে এখন দেশের অর্থনীতি। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রকাশেরও তাগিদ দিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। হাসানুর শাওনের রিপোর্ট। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার দেশে চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছে আমলারা। এমন মূল্যায়ন জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন, অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায়, সেটাই তখন চোরতন্ত্র। এবং এর সাথে আপনার রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো। কমিটি আরও জানায়, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ব্যাংক খাত। এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। 1 নম্বরে আসলে আপনার ব্যাংকিং খাত, 2 নম্বরে যায় হলো অবকাঠামো,
অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে শ্বেত হস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। এছাড়া উন্নয়ন প্রকল্পে সরকারি ব্যয়ের একটা বড় অংশই তছরূপ হয়েছে বলে জানায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সংস্কারের বিরোধীরা যারা না হচ্ছে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো তো এখনো বিদ্যমান। সামনের দিকে বিশেষ করে বাংলায় যদি আমরা অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কার করতে হবে। কমিটির সদস্য অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি হওয়া অর্থের বেশিরভাগই বিদেশে পাচার হয়ে গেছে। প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। সেটার বিনিময় কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণ করতে হবে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে আবারও বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে পশ্চিমবঙ্গ। ফলে একদিনের ব্যবধানে বন্দরের খুচরা বাজারে ভারতীয় আমদানিকৃত আলু কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রপ্তানি না করার ক্ষেত্রে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে। এ কারণে আজ থেকে আলু আমদানি হচ্ছে না, তবে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 60 জনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন। জয়দেবপুর থানায় ভোগড়া বাইপাস এলাকায় 2015 সালের ফেব্রুয়ারিতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকার মোহাম্মদ হোসেন আলীকে প্রধান আসামি করে 41 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম সংযুক্ত করে মোট 60 জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হলে আদালত তা গ্রহণ করে। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। দুপুরে আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। তাই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সবাইকে সোচ্চার থাকতে হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সহ আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। বাংলাদেশকে স্বাধীন দেশ মনেই করে না, তারা বাংলাদেশকে ভারতের উপনিবেশ মনে করে। হিন্দুত্ববাদীদের নিয়মিত মিথ্যার উপরে দাঁড়ানো, তারা তো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। কাজে মিথ্যা দিয়ে তারা পৃথিবীকে জয় করতে চায়, কিন্তু আল্লাহর আইন হচ্ছে যে সত্যের জয় হবে এবং মিথ্যা বিদরিত হবে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদকে অংশ নেয়ার অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন জেলার সাদ অনুসারীরা। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি 20 থেকে 24 ডিসেম্বর ইজতেমা ময়দানে 5 দিন ব্যাপী জোর ইজতেমা করার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাদপন্থীরা। নাটোরে তাবলিগের সাদ সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই দাবিতে সকালে চাঁদপুরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন সাদ সমর্থকরা। বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ঢাকায় কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের এ কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে সামগ্রিক আন্তরিক সম্পর্ক চায় বাংলাদেশ। দেশে 2-1টি ঘটনা ঘটেছে যা আমলে নিয়ে অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। বিদেশি বন্ধুরা আশ্বস্ত হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন,
কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর, পাকিস্তান সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি সব দেশের প্রতিনিধিদের পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতে সেটা প্রচার করছে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিশৃঙ্খলা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য তার রাজনীতির জন্য ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান একটি প্রতিপক্ষ দুর্বল হয়ে গেলেও আগামী জাতীয় নির্বাচন যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। খুলনা ও ময়মনসিংহে দলের বিভাগীয় কর্মশালায় এসব বলেন তারেক রহমান। আবু তৈয়ব ও আইয়ুব আলীকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার খুলনা ও ময়মনসিংহে একযোগে কর্মশালার আয়োজন করে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন এতে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। নেতাকর্মীদের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগের আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। রাষ্ট্র সংস্কারের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি মন্তব্য করে তারেক রহমান বলেন, সাধারণ মানুষের জন্যই রাজনীতি করে বিএনপি। আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। গত 1.5-2 মাস 3 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। ক্ষমতায় গেলে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সরওয়ার সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলে মানুষের কল্যাণ বয়ে আনবে। সার্কের প্রতি সমর্থন থাকায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান সরওয়ার।
পরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সাক্ষাতে বাংলাদেশে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন কমিশনের প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবারে তালিকায় যুক্ত হচ্ছেন নতুন ১৭ লাখ ভোটার, আর এখনও ভোটার না হওয়া প্রায় ২৮ লাখকে তালিকায় অন্তর্ভুক্ত করা চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত জুনেদ আল হাবিবের রিপোর্টে। এএমএম নাসিরুদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন ভবনে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন নতুন কমিশন। বৈঠকে আলোচনা হয় ভোটার তালিকা হালনাগাদ, বিভিন্ন সংসদীয় আসনের সীমানা জটিলতা সহ প্রায় ২.৫ ঘন্টার বৈঠক শেষে জানানো হয় নতুন তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রায় ১৭ লাখ ভোটার। আগামী ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশিত হবে, আর ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন। আপনারা জানেন যে ১ জানুয়ারিতে যে ডাটাটা হয় সেই ডাটাটা ২রা জানুয়ারি থেকে শুরু করে ২রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে চূড়ান্ত আকারে ২রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। ভোটার হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও প্রায় ২৮ লাখ নাগরিক তালিকায় অন্তর্ভুক্ত হননি। তাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলেও জানান কমিশনার আবুল ফজল। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। ২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। তা আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরনো ভোটার তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ বলেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল তৈরিতে নির্মাণ ব্যয় বাড়ানো সহ দুর্নীতি যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। সকালে রাজধানী একটি হোটেলে বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আরও জানান নতুন টার্মিনাল চালু হতে আরও ১ বছর সময় লাগবে। অনুষ্ঠানে ৩য় টার্মিনাল ঘিরে বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতি চিত্র তুলে ধরা হয়, যেখানে উঠে আসে অযাচিতভাবে টার্মিনালে নির্মাণ ব্যয় বাড়ানো, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, নকশাগত ও পরিকল্পনা ত্রুটি সহ বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে শুরু করে নানা সীমাবদ্ধতার কথাও জানান বক্তারা। ৩০,০০০ কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। তো সব এই আলম সাহেবের এর মধ্যেই আসে যে কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না। তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। বাংলাদেশ বিমান এই এত বড় একটা কর্মযজ্ঞে তাদের দক্ষতা এবং সক্ষমতা আছে কি নেই, এটা প্রাথমিকভাবে একটা পারসেপশনের বিষয়। তার কারণ আমরা বিমানের যে সার্ভিস এতদিন পেয়ে আসছি সেটা মনপুত না।